জোড়া মিথ্যা ফাঁস করব আজ। একের পর এক নবান্নে বসে রাজ্যের সব মানুষ এবং বিরোধী দলকে বোকা বানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসত্য বলে বোকা বানিয়েছেন। আমার হাতে এমন কাগজ রয়েছে যা দেখিয়ে আমি বুঝিয়ে দেব কিভাবে চালাকি করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং ধরা পড়ে গিয়েছেন। একই সঙ্গে আমার হাতে এমনও কাগজও রয়েছে যা দেখিয়ে আমি আপনাদের কাছে স্পষ্ট করে দেব তৃণমূল কংগ্রেসের ভাড়াটে সংস্থা আইপ্যাক কি কাণ্ড করেছে এবং কি করতে চলেছে। মুখ্যমন্ত্রীর অসত্য বক্তব্য এবং আইপ্যাকের কাণ্ড নিয়ে এই আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে। এখন মিথ্যায় ভরা বাংলার নতুন মিথ্যা জানতে দেখুন এবং শুনুন পিনাক্ষী বলছে। আমি আগেই একটা প্রতিবেদন করেছি আর সেখানে বলেছি ভোটের আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে ভোটের ভোগ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দলের ভাইয়েরা যথেচ্ছ কামাতে পারবেন, সেটা আমি করেছি। আপনারা দেখেছেন। আমি বলেছিলাম যে এই কর্মসূচি মানে আপনার পাড়া আপনার সমাধান, এই কর্মসূচি মুখ্যমন্ত্রীর ভাইদের ধনী বানানোর উদ্যোগ। সেই সঙ্গে বলেছিলাম আসলে এটা সরকারি নয়, আসলে এটা সম্পূর্ণ রাজনৈতিক এবং তৃণমূল দলের কর্মসূচি। বলেছিলাম আপনার আমার পয়সায় মুখ্যমন্ত্রী নিজের দলের সংগঠন মজবুত করতে চাইছেন। ভালো হবে তৃণমূলের আর খরচ হবে আপনার আমার। ফারাক শুধু এইটুকুই, সেটা হবে রাজ্যের নয়। আজ আমি দেখিয়ে দেব মুখ্যমন্ত্রী খুব গর্ব করে বলেছেন বুথ প্রতি 10 লক্ষ টাকা মানে মোট 8,000 কোটি টাকা তিনি খরচ করবেন। কিন্তু আমি যে কাগজ আপনাদেরকে দেখাতে চলেছি তাতে দেখবেন এই টাকা আদৌ রাজ্যের নয়, এই টাকা কেন্দ্রীয় সরকারের। সেই প্রমাণ আমি দেব। এখানে একটা কথা বলে রাখি, ভোটার তালিকায় নাম থাকা নিয়ে যারা চিন্তিত তারা অবশ্যই আগামী বুধবার 6 আগস্ট পিনাক্ষী বলছে দেখতে ভুলবেন না। সেদিন বাড়িতে বসে খুব সহজে মাত্র 2 মিনিটে মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা তা নিজেই যাচাই করতে পারবেন, তা হাতে কলমে দেখিয়ে দেবো। সেই সঙ্গে আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনো ভারতীয়ের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। শুনুন, মুখ্যমন্ত্রী সেদিন সাংবাদিক বৈঠক শুরু করার পরেই কেউ প্রশ্ন করার আগেই একটা কথা বলেছিলেন যা শুনে মনে হয়েছিল ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে দিতাম মিটিং থেকে, কিন্তু এটা সরকারি কর্মসূচি। আমি তখন বলেছিলাম গোটা পরিকল্পনাটা আইপ্যাকের পরামর্শে যেমন করে দিদিকে বলো কর্মসূচি হয়েছিল তেমন করেই এটা। এই দেখুন, রাজ্যের প্রশাসনিক কর্তাদের পাঠানো মেলটা কে পাঠিয়েছেন? আইপ্যাকেরই এক কর্মী। তারাও মেনে নিতে পারছেন না এই দুরাচার। তাদেরই একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন মেলের। খুব ভয়ে ভয়ে পাঠিয়েছেন, তার কথা শুনে বুঝেছি স্বাভাবিক, হয়তো পেতেই হবে। শাসক দলের ভাড়াটে সংস্থা। মেলটা দেখুন, খুব মন দিয়ে দেখুন। আইপ্যাক জেলায় জেলায় মেল পাঠিয়েছে, জেলা শাসক, এসডিও, বিডিওদের। আর দেখুন নাম রয়েছে নবান্নের পক্ষে WBCS অফিসার শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ের। ভালো করে দেখুন জেলা শাসকদের কি করতে হবে সেসব কথাই আইপ্যাক বলেছে। দেখুন এই যে নির্দেশগুলো গেছে, নাম দেখুন আবেশ সিংহ, ইনি আইপ্যাকে চাকরি করেন, খুব অল্প বয়সী ছেলে। আমি তার ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করেছিলাম, কথা বলেছি। তিনি কিছুটা মেনেছেন, কিছুটা মানেননি। আর কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি যে কথা বলেছি তার প্রমাণ আমার কাছে রাখা আছে, আমি দেখিয়ে দেবো। আবেশ অবশ্য স্বীকার করতে চাননি, পুরোটা স্বীকার করবেন কি করে, কিন্তু আমার হাতে যে প্রমাণ রয়েছে তারপর আর স্বীকার করলেন কি না করলেন কিছু যায় আসে কি? বন্ধুরা দেখুন, রাজ্যের IAS অফিসার, WBCS অফিসার, তাদেরকে কি করতে হবে, কোন লোগো ব্যবহার, কোন ব্যানার কোথায় লাগানো হবে সবকিছু ঠিক করে দিচ্ছেন বেসরকারি একটি সংস্থা আইপ্যাক।
তার এক কর্মী। মুখ্যমন্ত্রীকে চিনুন, আপনাদের চেনা বাকি আছে। আমি বারবার বলি, আবার বলছি, গোটা দেশের সমস্ত রাজনৈতিক নেতাকে বলছি, সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, বাংলার মুখ্যমন্ত্রীকে দেখুন এবং শিখুন টাকার রং কি করে বদলে দিতে হয়, কেন্দ্রের টাকাকে কি করে রাজ্যের করে দিতে হয়, কি করে রাজনৈতিক কর্মসূচিকে প্রশাসনিক করে দিয়ে সরকারি টাকা খরচ করা যায়, দেখে শিখতে হবে। মনে পড়ছে মুখ্যমন্ত্রী সেদিন এই আপনার পাড়া আপনার সমাধান কর্মসূচির যখন ঘোষণাটা করলেন, তখন কিভাবে বলেছিলেন, আমাকে যেখান থেকেই হোক টাকাটা জোগাড় করতে হবে, কেন্দ্র তো আমাদের বিভিন্ন প্রকল্পের টাকা দেয় না। আমি তখন বলেছিলাম, ইসরে নতুন করে রাজ্যকে আবার ঋণ নিতে হবে, একেই এত ঋণের বোঝা, আরো ঋণ নিতে হবে। তারপর কাগজপত্র সব পেলাম যখন, তখন দেখলাম কেন্দ্রীয় সরকারের টাকাতেই গোটা প্রকল্প, আর চালাকি করে নিজেরা কৃতিত্ব নিতে চাইছে রাজ্য সরকার। সোজা কথায় বলে দিই, চালাকি আমি ধরে ফেলেছি। মুখ্যমন্ত্রী অসত্য বলেছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। মনে রাখবেন, গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে, সেই কাজগুলো যেমন চলছে, যা চলছে সেগুলো চলবে, পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে। শুনলেন তো? এটা শুনে যে কোনো দয়ালু বাঙালির কি মনে হবে, সে মানুষটা আমাদের জন্য কত কি করছেন। টাকা জোগাড় করার জন্য হয়তো ওনার রাতের ঘুমটুকুও ভালো করে হয় না। টাকা নেই কিন্তু রাজ্যের ভালো তিনি করতে চান। আহারে বেচারা, ভেবে কষ্ট হয় মানুষটার, না কেউ সঠিক মূল্যায়ন করতে পারলো না। তবে একেই বলে বুদ্ধি। না না, বুদ্ধি না, এটাকে বলে চালাকি। স্বামী বিবেকানন্দ কিন্তু বলে গেছেন, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। আর আমি বলছি, চালাকি ঠিক ধরা পড়ে যায়, ঢেকে রাখা যায় না। এই দেখুন, আমার হাতে রাজ্য সরকারের যে 24 পাতার এসওপি, তার প্রিন্ট আউট। এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, কিভাবে এই প্রকল্প চালু করা হবে, সেখানে ক্যাম্প কেমন হবে ইত্যাদি, এসবগুলো তার ম্যাপ ইত্যাদি করে দেওয়া রয়েছে। আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে সেই তথ্য যে আদতে কেন্দ্রীয় সরকারের দেওয়া পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় যাবতীয় প্রকল্পের কাজগুলো হবে। যেটুকু হবে না সেটাও কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা মিশনের টাকায় শেষ করা যাবে। কেন্দ্রের টাকা নিয়ে ফুটানি করতে চাইছে রাজ্য সরকার। পাড়ায় সমাধান খরচ মেটাতে কেন্দ্রের টাকা বেনামে নিজেদের বলে খরচ করতে চাইছে রাজ্য সরকার। থুড়ি আইপ্যাক, আসলে তো সবটাই তারা করছেন। কেন্দ্রীয় অর্থ কমিশন প্রতি বছর গ্রামীণ পরিকাঠামো খাতে প্রতিটি পঞ্চায়েতকে বছরে কম বেশি 1 কোটি টাকা করে দেয় প্রতি বছর। কমিশনের নিয়ম অনুযায়ী এই টাকার মধ্যে কিছুটা টাইড, মানে নির্দিষ্ট কিছু কাজে খরচ করা যাবে। এই কাজগুলো কেন্দ্র সরকারই ঠিক করে দেয় যে এই কাজে এই টাকাটা ব্যবহার করা যাবে। আরেকটা থাকে আনটাইড, মানে যে খরচগুলো নির্ধারিত নয়, রাজ্য সরকার বা পঞ্চায়েত প্রয়োজন মতো খরচ করতে পারবে। এই যে 60% হচ্ছে টাইড, মানে সেটা ইচ্ছে মতো খরচ করা যায় না। সেটার মধ্যে কি কি আছে? পানীয় জল, নিকাশি, সেচ, শৌচাগার নির্মাণ, এইরকম কিছু কাজ। এবার বাকি যে 40% ব্যয় করা যায়, মানে আনটাইড, তার মধ্যে রাস্তাঘাটের ছোটখাটো মেরামত, একটা কালভার্ট তৈরি, একটা সেতু বানানো, ছোট শ্মশান বা কবরস্থান তৈরি, ওয়াইফাই পরিষেবা, এইসব কাজ তাতে করা যায়। কিন্তু আমার হাতে সরকারের যে এসওপি, আপনারা স্ক্রিনে দেখুন, যেটা জেলায় জেলায় প্রশাসনের কর্তাদের পাঠানো হয়েছে, আধিকারিকরা সেটা পেয়ে তো অবাক। আমায় তাদেরই কয়েকজন বললেন, যে কাজগুলো করতে বলা হয়েছে তার বেশিরভাগই তো ওই কেন্দ্রীয় বরাদ্দেই হয়ে যাচ্ছে, এতদিন ধরে তো তাই হয়ে আসছে, আর তার জন্য বিপুল টাকা রয়েছেও, খরচ করা যায়নি, সেগুলো খুব তাড়াতাড়ি খরচ করতে হবে। এই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসওপিতে বলা হচ্ছে নিকাশি, জল সরবরাহ, রাস্তার আলো, সাধারণ শৌচাগার, আইসিডিএস কেন্দ্র, প্রাথমিক স্কুলগুলির উন্নয়ন, পুকুর জলাভূমির সংস্কার, বাজার এলাকায় নির্মাণ, সাংস্কৃতিক কেন্দ্র, পরিবহন, সবুজায়ন এবং বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্মের প্রস্তাব নেওয়া যাবে
এই রাজ্যের কর্মসূচিতে প্রত্যেকটাই পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় করা হচ্ছে এবং করা যায়। এর মধ্যে নিকাশি, জল সরবরাহ, রাস্তার আলো, শৌচাগারের মতো কাজ কেন্দ্রের পাঠানো পঞ্চদশ অর্থ কমিশনের টাকাতেই হয়ে যাবে, এতদিন তাই হয়ে এসেছে। আবার নরেন্দ্র মোদী সরকারের যে স্বচ্ছতা ভারত মিশনের যে টাকা, সেই টাকাও রাজ্য পেয়েছে। তা দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, নিকাশি, শৌচালয় নির্মাণ এসব কাজ হয়ে যাবে। পাড়া কর্মসূচির তালিকাভুক্ত বেশিরভাগটাই হয়ে যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে। প্রথমে কি করা হয়েছিল, এতে রাস্তা নির্মাণ রাখা হয়নি, কারণ পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় সড়ক নির্মাণ করা যায় না। এরপরে কি করা হলো, কর্মসূচি নিয়ে যেই একটু এদিক ওদিক হচ্ছে তখনই নানা রকম প্রশ্ন উঠতে শুরু করলো যে এই ঘোর বর্ষায় কোনো প্রকল্প নেওয়া কি উচিত, পুজোর সময় কি কোনো কাজ আদৌ করা যায়, তাহলে রাজ্য সরকার কি করে করবে, কিন্তু সামনে যে ভোট। এবারে সর্বত্রই দেখা যাচ্ছে রাজ্যে ছোট শহর, বড় শহর, গ্রাম সর্বত্রই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। মানে জমা জলের কথা বলছি, এত উন্নয়ন হয়েছে, যেমন খন্দ তেমন জল। মহিলারাও রাস্তায় নেমেছেন প্রতিবাদে। জলপাইগুড়িতে এরকম একটা মিছিল হয়েছে, সেই মিছিলে স্লোগান উঠেছে, লক্ষ্মীর ভান্ডারে চাই না, ভালো রাস্তা চাই। মায়েরা বলছেন, কারণ তাদের ছেলে মেয়েদের তো ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে হয়, তাদেরও বিভিন্ন কাজে যেতে হয়, তাদের পরিবারের লোকেদের যেতে হয়। এইটা শুনে স্থানীয় বিধায়ক বলে দিয়েছেন, ঠিক আছে 100 জনের লক্ষ্মীর ভান্ডারের টাকা কেটে নেওয়া হলো, তার বদলে রাস্তার কাজ হবে। এই খবরটা নবান্নে পৌঁছেছে। জলপাইগুড়ি থেকে নবান্নে যেই পৌঁছেছে, মুখ্যমন্ত্রী রেগে কাঁই। তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, না এই যে আমার পাড়া আমার সমাধান, এর মধ্যে গ্রামের রাস্তা তৈরির এটাও ঢুকিয়ে দিতে হবে। এবং আমাকে নবান্নের এক কর্তা কি বলছেন জানেন, বলছেন সম্প্রতি অন্তত 3300 কিলোমিটার রাস্তার অনুমোদন কেন্দ্রীয় সরকার দিয়েছে এবং তার টাকা শীঘ্রই চলে আসবে। ফলে এই কর্মসূচিতে রাস্তাঘাট নির্মাণ বাবদ যদি রাজ্য কোনো খরচ করে, তার টাকাও নিজের কোষাগার থেকে দিতে হবে না, কারণ সেখানে তো টাকা নেইও, কেন্দ্রের পাঠানো টাকাতেই হয়ে যাবে। আপনাদের বলে রাখি যে করোনা পরিস্থিতির পর 2021 সালে পঞ্চদশ অর্থ কমিশন তৈরি হয়েছিল, যা এই চলতি আর্থিক বছরই শেষ হয়ে যাবে। এরপর 2026 সালের 1 এপ্রিল থেকে ষোড়শ অর্থ কমিশন কাজ শুরু করবে। গত 3 ডিসেম্বর ইতিমধ্যেই ষোড়শ অর্থ কমিশনের যিনি চেয়ারম্যান অরবিন্দ পানগড়িয়ার নেতৃত্বে একটা দল নবান্নে এসেছিল, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের, রাজ্যে যারা বিরোধী দলের নেতা, তাদেরও কয়েকজনকে ডেকে নিয়ে তারা বৈঠক করেছেন, রাজ্যে কি প্রয়োজন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ষোড়শ অর্থ কমিশন যে টাকা বরাদ্দ করবে, তার আগে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পুরোটা খরচ করে ফেলতে হবে। তো মুখ্যমন্ত্রী এমন করে বলছেন, কি করে যে টাকা জোগাড় করি, খুব চিন্তার বিষয়। কেন্দ্র তো টাকা দেয়ই না, কি যে নিষ্ঠুর ওই নরেন্দ্র মোদীটা। কিন্তু চালাকি করতে দেব না আমি। এই দেখুন সেই কাগজ, পঞ্চদশ অর্থ কমিশনের হিসাব আমি বের করেছি। এই রাজ্য প্রতি বছর 3.5 থেকে 4,000 কোটি টাকা করে পেয়েছে। এই রাজ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, মোদিবাবুর সরকার মোট 21,611 কোটি টাকা বরাদ্দ করেছে পঞ্চদশ অর্থ কমিশনে। সেই টাকার অনেকটাই এখনো খরচ করা যায়নি, যেটা করে ফেলতে হবে। কিন্তু একটা প্রকল্পের টাকা কি অন্য প্রকল্পে খরচ করা যায়, সেটা শিখতে হবে। আমি বলছি, দেশের সব মুখ্যমন্ত্রীকে, সব সরকারকে শিখতে হবে। আমাদের গর্ব আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আমি একটা দারুণ অভিজ্ঞতা বলবো, নিদারুণ অভিজ্ঞতা বলবো। স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের টাকা নিয়ে এ রাজ্যে রাজ্য সরকার যে ফুটুনি করেন, তার প্রমাণ আমার হাতে আছে। 2022 সালের 10 আগস্ট বীরভূমের মল্লারপুর একটি পথ দুর্ঘটনা হয়েছিল, সেখানে 9 জন মারা যান। এরপরেই কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে ত্রাণ তহবিল, সেখান থেকে প্রতিটি পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা করেছিলেন। সঙ্গে সঙ্গে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই পরিবারকে 2 লক্ষ টাকা করে দেবেন বলে ঘোষণা করেন।
খুব ভালো লেগেছিল আমার। তারপর যখন টাকাটা জমা পড়লো না, গ্রামের মানুষ আমাকে, তাদের সাথে আমার পরিচয় আছে সাংবাদিক হিসেবেই, তারা আমাকে বলেছেন যে পাসবইতে যখন আপডেট হলো, আপনারা দেখুন স্ক্রিনে, তখন দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠিয়েছে সেটাই স্পষ্ট লেখা আছে প্রাইম মিনিস্টার ফান্ড। রাজ্য সরকারের যে ফান্ডের টাকাটা ঢুকেছে সেখানে লেখা আছে কুকড মিড ডে মিল, মানে পড়ুয়াদের জন্য ডাল ভাত সয়াবিনের যে টাকা, সেই টাকার থেকে জেলা শাসক পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পরিবর্তে ক্ষতিপূরণ হিসেবে পরিবারগুলিকে। ছবিটা দেখুন, আরো একবার স্পষ্ট করে দেখুন। গ্রামের মানুষ তো ছবি তুলেছেন, খুব স্পষ্ট নয় ছবিটা, অস্পষ্ট অনেকটাই, কিন্তু রাজ্যের দুর্নীতি খুব স্পষ্ট। আমি সেই সময় আমাদের অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম, তার যিনি জেলা শাসক বিধানচন্দ্র রায়, তাকে ফোন করেছিলাম। তিনি এমন একটা উত্তর দিয়েছিলেন যে উত্তরের কোনো মানে হয় না। বলছেন টাকা ছিল না তাই দিয়ে দিয়েছি, পরে আবার এদিকের টাকা ওদিকে দিয়ে দেবো। এটা কি সংসার চালানো নাকি? যে মেয়ের টিউশনের পয়সা দিতে হবে, ছেলের কলেজের ফিস দিতে হবে, আপাতত বাড়ি ভাড়ার টাকা থেকে দিয়ে দিলাম, পরে আবার বাড়ি ভাড়ার টাকায় যোগ করে দেবো। সরকারি হিসেব তো এইভাবে হয় না। একটা কেন্দ্রীয় সরকারের ফান্ড মিড ডে মিল, সেখানকার টাকা কি করে দেওয়া যায়? এটাই হচ্ছে আমাদের রাজ্য সরকারের কৃতিত্ব। শিখতে হবে, সবাইকে শিখতে হবে। কি সব গুলিয়ে যাচ্ছে তো? জানি জানি, প্রথম আমারও হতো, তারপর এসব ঘাটাঘাটি করতে করতে না এখন অভ্যাস হয়ে গিয়েছে। বেশি ভাববেন না, বরং প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে কমেন্ট করুন। আর একটা কথা, আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত ভোটার তালিকায় আপনার নামটা থাকবে কিনা তা নিয়ে। আগামী বুধবার 6 আগস্ট পিনাক্কি বলছে দেখতে ভুলবেন না। সেদিন হাতে কলমে দেখিয়ে দেবো, বাড়িতে বসেই মাত্র 2 মিনিটে কিভাবে সহজে নিজের ভোটার তালিকায় নামটা আছে কিনা নিজেই যাচাই করতে পারবেন। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের শেয়ার করবেন, আর খারাপ লাগলে শত্রুদের। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।